এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে গ্যাসের যে উষ্ণতা তার সঙ্গে আয়তনের সম্পর্ক কী, অর্থাৎ গ্যাসের আয়তন যে উষ্ণতার উপরে নির্ভর করে এটা কোন বিজ্ঞানী দিয়েছেন? এটা হচ্ছে বিজ্ঞানী চার্লস দিয়েছেন সম্পর্কটি। তা চলো এই সম্পর্কটি আমরা দেখি, অর্থাৎ চার্লসের সূত্রটি আমরা দেখব। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি পাত্র রয়েছে যার মধ্যে একটি পিস্টন লাগানো আছে এবং পাত্রে যে গ্যাস রয়েছে সেই গ্যাসটি হচ্ছে 0 ডিগ্রি সি উষ্ণতায় আছে। এবার পাত্রে রাখা গ্যাসটির আয়তন কত? V0, কারণ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আছে তাই এটাকে আমি V0 দিয়ে ডিনোট করলাম। এবার গ্যাসটিকে আমরা কি করছি? উত্তপ্ত করছি। গ্যাসটিকে যদি উত্তপ্ত করি তাহলে গ্যাসটি আয়তনটা প্রসারিত হবে এবং প্রসারিত হলে কি হবে? পিস্টনটি ওপরের দিকে উঠবে, কারণ অতিরিক্ত যে আয়তন দখল করবে তাতে সেটা কি হবে? উপরের দিকে পিস্টন উঠে যাবে। একটু আগে আমরা দেখলাম যে উষ্ণতা বৃদ্ধি হলে গ্যাসের অণুগুলি গতিশক্তি বৃদ্ধি পায় এবং গতিশক্তি বৃদ্ধির ফলে চাপও বৃদ্ধি পায়। যেহেতু গ্যাসটি পাত্রের দেয়ালে চাপ দিচ্ছে, সেরকম পিস্টনেও কিন্তু চাপ দিচ্ছে, কিন্তু পাত্রের দেয়ালটা কিন্তু প্রসারিত হওয়ার কোনো সুযোগ নেই, তাহলে পাত্রটি ফেটে যাবে। এই যে পিস্টন লাগানো আছে সেই পিস্টনটা কিন্তু এই পাত্রের মধ্যে চলতে পারে, অর্থাৎ মুভ করে, মানে উপরের দিকে উঠতে পারবে যদি ভেতরে চাপটা বেশি হয়। তাহলে যেহেতু চাপটা বেশি হয়েছে তাই প্রাথমিক যে আয়তন ছিল তার থেকে উপরের দিকে উঠে অন্তিম আয়তন যেটা হয়েছে সেটা হচ্ছে ভিটি। ঠিক আছে, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হয়ে গেছে ভিটি। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে প্রাথমিক আয়তনের যে লেভেলটা ছিল আর অন্তিম আয়তন যতখানি হয়েছে তার মধ্যে যে পার্থক্য সেটা হচ্ছে এই যে এইটুকু পোর্শন হচ্ছে অতিরিক্ত আয়তন, যেটা নাকি উষ্ণতা বৃদ্ধির জন্য হয়েছে। এবার কত ডিগ্রি উষ্ণতা বৃদ্ধির জন্য হয়েছে? তাহলে আমাকে কি করতে হবে? টি ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি মাইনাস করতে হবে, তাহলে সেটা হচ্ছে টি ডিগ্রি হবে। এবার চার্লসের সূত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট চাপে 1 ডিগ্রি যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে গ্যাসের আয়তন যেটা বৃদ্ধি পাবে সেটা হচ্ছে 0 ডিগ্রিতে ওর যা আয়তন তার 1/273 অংশ। এটা কিন্তু মাথায় রাখবে যে 1/273 অংশ কিন্তু বাড়বে। কতর জন্য? 1 ডিগ্রি বৃদ্ধির জন্য। তাহলে আমি উষ্ণতার এখানে বৃদ্ধি কতখানি করেছি? টি ডিগ্রি। তাহলে টি ডিগ্রি বৃদ্ধির জন্য কত হবে? T/273। এখানে দেখানো হয়েছে যে গ্যাসের যে আয়তন বৃদ্ধি সেটা হচ্ছে T/273। ঠিক আছে, তাহলে গ্যাসের যে অন্তিম আয়তন সেটা হচ্ছে ভিটি, তার মান কত হবে? এই দেখতে পাচ্ছ যে প্রাথমিক যে আয়তন অর্থাৎ V0 সেই মানটি থাকবে, তার সঙ্গে যুক্ত হবে কোনটা? যেই মানটি বৃদ্ধি হয়েছে। তাহলে কতখানি বৃদ্ধি হয়েছে? প্রথমে যে আয়তন ছিল অর্থাৎ V0 এর মানে গুণ কতখানি? T/273। ঠিক আছে, তাহলে আমরা অন্তিম আয়তন পেয়ে গেলাম VT = V0 প্লাস V0 ইন্টু T/273। এখন এই যে ডান দিকের পোর্শন থেকে যদি V0 কমন নেই তাহলে কি থাকছে? প্রথমটার থেকে 1 প্লাস এটা T/273। তাহলে এটাই হচ্ছে অন্তিম আয়তন। কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত যদি করি, প্রাথমিক আয়তন যদি V হয় তাহলে অন্তিম আয়তন VT হলে তাহলে ভিটির সাথে V0 সম্পর্ক কি? যে না, অন্তিম আয়তন যেটা হবে সেটা প্রাথমিক আয়তন ইন্টু 1 প্লাস টি অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি ডিভাইডেড বাই 273 হবে। এটা গেল চার্লসের সূত্রের সমীকরণ। এখানে তোমরা মনে রাখবে যে বিজ্ঞানী চার্লস যখন গ্যাসের আয়তন এবং উষ্ণতার সম্পর্কটি প্রতিষ্ঠা করেন, মানে আয়তন কিভাবে উষ্ণতার উপরে নির্ভর করে, তখন তিনি গ্যাসের চাপ এবং গ্যাসের যে ভর এই দুটোকে উনি ধ্রুবক রেখেছিলেন। কারণ যেহেতু গ্যাসের আয়তন এই তিনটি বিষয়ের উপর নির্ভর করে, তাহলে একটি বিষয়ের উপরে নির্ভরশীলতা কেমন সেটা বোঝার জন্য বাকি যে ফ্যাক্টরগুলি আছে সেগুলোকে ধ্রুবক রাখতে হবে। ঠিক আছে, চার্লসের সূত্র থেকে যে আমরা গ্যাসের অন্তিম আয়তনের সমীকরণটি পেলাম সেটা হচ্ছে VT = V0 ইন্টু 1 প্লাস T/273। এবার প্রশ্ন হচ্ছে যে T = -273 যদি হয় তাহলে গ্যাসের আয়তন, অন্তিম আয়তন সেটা কত হবে?
তাহলে আমি টি মাইনাস 273 এই সমীকরণে যদি বসাই তাহলে কি হবে, ভিটি ইকুয়াল V0 1 প্লাস মাইনাস 273 বাই 273 ইকুয়াল V0 1 প্লাস, এটা কাটলে কত হবে, এটা 1 হবে, তাহলে -1, তাহলে এটা প্লাসে মাইনাসে -1 হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো V0 ইন্টু 0 হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 0 হয়ে যাবে। তাহলে অন্তিম আয়তন, গ্যাসের অন্তিম আয়তন কত হবে, 0। তাহলে এই যে টি ইকুয়াল -273 ডিগ্রি সেলসিয়াস, এই যে উষ্ণতা, এটা একটা অদ্ভুত উষ্ণতা, যে উষ্ণতায় যদি কোনো গ্যাসকে নিয়ে যেতে পারি তবে গ্যাসটির আয়তন হয় 0। ঠিক আছে, এই যে উষ্ণতাটি রয়েছে অর্থাৎ টি ইকুয়াল -273 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতার একটি বিশেষ নাম দেওয়া হয়েছে। এই উষ্ণতাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, বা একে বলা হয় অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। ঠিক আছে, এর কারণটা কি, যে এটাকে অ্যাবসলিউট জিরো কেন বলে, যে এই উষ্ণতাতে নিয়ে গেলে গ্যাসের আয়তন 0 হয়। গোটা ইউনিভার্সে এর থেকে নিম্ন উষ্ণতা হওয়া সম্ভব নয়, কারণ এর থেকে যদি নিম্ন উষ্ণতা যদি হয়, ধরে নাও তোমরা যে উষ্ণতার মান নেওয়া হয়েছে -275 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতাটি সম্ভব আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে। তাহলে ভিটির মান কত হবে, ভিটির মান হবে V0 1 প্লাস -75 বাই 273। এবার দেখো V0 এটা 1, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর এই যে মানটা আছে এই মানটা 275 বাই 273, অর্থাৎ 275কে 273 দিয়ে যদি ভাগ করি তাহলে এটা 1 পয়েন্ট সামথিং হবে, মানে 1-এর থেকে বেশি। ঠিক আছে, 1-এর থেকে বেশি হলে, 1 থেকে যদি আমি 1-এর থেকে বেশি মান যদি আমি বিয়োগ করি তাহলে বিয়োগফলটা কী হবে, নেগেটিভ, অর্থাৎ এই ক্ষেত্রে গ্যাসের যে আয়তন হবে সেটা হচ্ছে নেগেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমরা জানি যে গ্যাসের যে আয়তন সেটা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে ঋণাত্মক যদি না হতে পারে তাহলে কখনোই গ্যাসের উষ্ণতার মান কখনোই -273 ডিগ্রি সেলসিয়াসের নিচে হতে পারে না। এটা সম্ভব যে গ্যাসের আয়তন 0 হতে পারে, কিন্তু ঋণাত্মক কখনোই হবে না। যার ফলে এই যে -273 ডিগ্রি সেলসিয়াস দেখছো, এটি হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা, এর জন্য একে পরম শূন্য উষ্ণতা বলে। যে পরীক্ষা যদি দেয় যে পরম শূন্য উষ্ণতা কাকে বলে, তাহলে বলতে হবে -273 ডিগ্রি সেলসিয়াসকে পরম শূন্য উষ্ণতা বলে। যদি বলে কেন বলে, তাহলে লিখতে হবে যে চার্লসের সূত্র থেকে আমরা যেটা দেখি সেটা হচ্ছে ভিটি ইকুয়াল V0 1 প্লাস টি বাই 273। যদি টি এর মান -273 হয় তাহলে ভিটির মান হয়ে যায় 0, কিন্তু টি এর মান এর থেকেও যদি কম হয় তাহলে ভিটি বা অন্তিম আয়তনের মান হয়ে যাবে ঋণাত্মক, যেটা কখনোই সঠিক নয়। তাহলে এর সর্বনিম্ন মান হচ্ছে -273, তাই -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এবার দেখব যে টি সমান -273 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলছি। তাহলে এটাকে প্রমাণ যদি আমি করতে চাই তাহলে একটি বদ্ধ পাত্রের মধ্যে আমাকে গ্যাসটা নিয়ে তার উষ্ণতাটাকে কমাতে হবে। ঠিক আছে, এবার আমরা জানি যে গ্যাসের উষ্ণতা হ্রাস পেলে গ্যাস তরল এবং পরবর্তীতে কঠিনে পরিণত হয়। বাস্তবে যত রকমের গ্যাস রয়েছে সে প্রত্যেকটি গ্যাসেরই যদি আমি -273 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে সেটি আর গ্যাসীয় অবস্থায় থাকবে না, সেটা তরল অথবা সেটি কঠিন অবস্থায় পরিণত হয়ে যাবে। তার জন্য এটা কখনোই সম্ভব নয় যে কোনো গ্যাসের উষ্ণতা কি প্রকৃতপক্ষে -273 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে সেটা গ্যাসের আয়তন 0 হয় কি না সেটা পরীক্ষা করা সম্ভবই নয়। এজন্য বাস্তবে পরম শূন্য উষ্ণতা এটা পাওয়া সম্ভব নয়। তাহলে জিনিসটা বোঝা গেল। এটা এর সঙ্গে একটু বলে রাখি, এই যে -273 ডিগ্রি সেলসিয়াস এই উষ্ণতাটাকে আমরা 0 কেলভিন ধরে নিই। ঠিক আছে, এটা হচ্ছে সর্বনিম্ন উষ্ণতা। এই উষ্ণতাটাকে 0 ধরে -272 ডিগ্রি সেলসিয়াসকে 1 ধরে, -271 ডিগ্রি সেলসিয়াসকে 2 ধরে, এরকমভাবে আমরা যদি উষ্ণতাকে 0, 1, 2, 3 ধরে যে স্কেলটি পাবো
যে স্কেলটি তৈরি হবে তাকেই বলা হয় কেলভিন স্কেল। তাহলে কেলভিন স্কেলে 0 কেলভিন এটা সেলসিয়াসে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, আর 1 কেলভিন মানে এর সঙ্গে 1 যোগ করে দিতে হবে, তাহলে -272 ডিগ্রি সেলসিয়াস। 2 কেলভিন কখন হবে? যখন এটার সাথে আরও 1 যোগ করব, তাহলে হবে -271 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে স্কেলটি তৈরি হবে এটা হচ্ছে কেলভিন স্কেল। এবার দেখো কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কী। ধরো কোনো একটি উষ্ণতা সেলসিয়াস স্কেলে হচ্ছে x ডিগ্রি সেলসিয়াস, সেটাকে যদি আমরা কেলভিনে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এক্সের সঙ্গে 273 যোগ করতে হবে, তাহলে যে উষ্ণতা পাবো সেটাই হচ্ছে কেলভিনের স্কেলে সেই উষ্ণতার মান। এই হচ্ছে সম্পর্ক। অর্থাৎ সেলসিয়াসকে কেলভিনে নিতে গেলে 273 যোগ করতে হবে, আবার কেলভিনকে যদি আমার সেলসিয়াসে নিতে হয়, কেলভিনে কোনো একটি উষ্ণতার মান আছে x, এটাকে যদি সেলসিয়াসে নিতে হয় তাহলে আমাকে কী করতে হবে? এক্সের থেকে -273 করতে হবে, তাহলে হবে সেটা ডিগ্রি সেলসিয়াস। এবার দেখো যে চার্লসের যে সূত্র, চার্লসের সূত্রটি হচ্ছে VT = V0 × 1 + T/273। এই সূত্র থেকে আমরা গ্যাসের আয়তন এবং উষ্ণতার সম্পর্কটি পাবো। কিভাবে করতে হবে তার জন্য এবার এক কাজ করি, এই VT = V0 আর আমি এই দুটোকে যোগ করে দিই, তাহলে লসাগু হবে হচ্ছে 273, এটা হবে হচ্ছে 273 + T। এবার লেখা যায় যে VT = V0 আর 273 + T যেটা আছে, ঠিক আছে, টিটা যেহেতু সেলসিয়াসে ছিল, সেলসিয়াসের মানের সাথে যদি 273 যোগ করি সেটা কেলভিন স্কেলে উষ্ণতার মানটি হয়। তাহলে এই উষ্ণতাটাকে আমরা T ধরে নিচ্ছি, আর নিচের উষ্ণতাটা হচ্ছে T0। তাহলে লেখা যায় যে এই টিটাকে যদি নিচে নামিয়ে দিই তাহলে VT/T = এটাকে লেখা যায় V0/T0। আর এই দুটো মানকে আমরা কে যদি ধরে নিই তাহলে কি দেখা যাচ্ছে? আয়তন এবং উষ্ণতার যে অনুপাত সেটা ধ্রুবক। তাহলে আমি এখান থেকে ইন জেনারেল লিখতে পারি যে V/T = ধ্রুবক, অর্থাৎ V = ধ্রুবক যেটা সেটা হচ্ছে K × T। সুতরাং V প্রপোর্শনাল কার সাথে? T এর সাথে। এই যে আমরা পেয়ে গেলাম আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক কীরকম, যে আয়তন উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। চার্লসের সূত্র দেখার পরে এখন আমরা দেখব যে গ্যাসের আয়তন সেটা উষ্ণতার সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়। যদি আমি y অক্ষটিকে আয়তন দিয়ে এবং x অক্ষকে যদি উষ্ণতা দিয়ে প্রকাশ করি, তাহলে ধরে নাও যে এই যে উষ্ণতা রয়েছে এটা হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা, ঠিক আছে। তাহলে এই যে কেলভিন স্কেলে এখানে 0 থেকে শুরু হবে, 0 কেলভিন, 1, 2, 3, 4 এরকমভাবে আস্তে আস্তে উষ্ণতা x অক্ষ বরাবর বাড়বে। তাহলে আমরা জানি যে চার্লসের সূত্র থেকে পেয়েছি 0 কেলভিন উষ্ণতাতে গ্যাসের আয়তন হয় হচ্ছে 0, অর্থাৎ আয়তনের দিকে এটা এখানে থাকবে, ঠিক আছে। 1 কেলভিন একটু বাড়বে, 2 কেলভিন আরেকটু বাড়বে, 3 কেলভিন আরও বাড়বে, 4 বাড়ছে, এইভাবে ঊর্ধ্বমুখী হচ্ছে, ঠিক আছে। তাহলে এই ডটগুলোকে যদি আমি যুক্ত করি তাহলে একটা কী পাবো? সরলরেখা পাবো। তাহলে এটাই হচ্ছে আয়তন বনাম উষ্ণতা কেলভিন স্কেলে তার লেখচিত্র। তাহলে এই লেখচিত্রের বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে মূল বিন্দুগামী হবে, মূল বিন্দুগামী। এবার দেখি যে আয়তনের সাথে উষ্ণতার যে সম্পর্ক সেটা কিন্তু সেলসিয়াস স্কেলে আমরা নিব। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে যে কোনো গ্যাসের আয়তন 0 হবে না। তা ধরছি যে তার মান হচ্ছে এই পরিমাণ আছে। 1 ডিগ্রিতে একটু বেশি, 2 ডিগ্রিতে আরেকটু বেশি, 3 ডিগ্রিতে আরেকটু বেশি, 4 ডিগ্রিতে আরেকটু বাড়বে গ্যাসের আয়তন,
কারণ উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি হয়। এবার যদি আমি এই ডটগুলোকে যদি যুক্ত করি তাহলে এই যে সরলরেখাটি পাবো, সেই সরলরেখাটিকে যদি আরও এবার ঋণাত্মকের দিকে যদি যায় -1 -2 -3 এই করে করে যদি আমরা যাই তাহলে দেখব সেটা কী হবে, এক্স অক্ষকে ছেদ করবে। কিন্তু কোথায় ছেদ করবে, এক্স অক্ষের কোন উষ্ণতাতে দেখা যাবে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সেটা এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এই হচ্ছে লেখচিত্র। যদি আমরা আয়তনের সাথে উষ্ণতার লেখচিত্র বানাই এবং উষ্ণতাটিকে সেলসিয়াসে নেওয়া হয় তাহলে সেটা কখনোই মূল বিন্দুগামী হবে না, সেটা এক্স অক্ষকে ছেদ করবে কোন বিন্দুতে, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা ছেদ করবে। এই হচ্ছে দুই রকম গ্রাফের মধ্যে পার্থক্য। যদি কেলভিন নেই তাহলে মূল বিন্দুগামী হবে, সেলসিয়াস নিলে কিন্তু মূল বিন্দুগামী হবে না। এবার একটু দেখে নিই গেলুসাকের সূত্র। গেলুসাকের সূত্রের ভিত হচ্ছে গ্যাসের চাপ কি করে উষ্ণতার উপরে নির্ভর করে। তাহলে তোমরা জানো যে গ্যাসের যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় তাহলে গ্যাসের অণুগুলি গতিশক্তি বৃদ্ধি পায় এবং তারা পাত্রের মধ্যে যে চাপ দেয় সেটা বাড়ে, অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি হলে গ্যাসের চাপও বৃদ্ধি পায়। তাহলে এটার যে সমীকরণ সেই সমীকরণটা প্রতিষ্ঠা করে হচ্ছে গেলুসাক। এবার গেলুসাক কী করে এই সমীকরণটি প্রতিষ্ঠা করে একটু দেখে নাও। এটা অনেকটা চার্লসের সূত্রেরই মতো। ধরো আমি T0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো গ্যাসের চাপকে আমি ধরে নিচ্ছি P0, ঠিক আছে। এবার টি অর্থাৎ টি মানে হচ্ছে উষ্ণতা, কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, তাহলে চাপ হবে পিটি। ঠিক আছে। এবার এই দুই চাপের সঙ্গে সম্পর্কটা কি, যে অন্তিম চাপ যেটা হবে পিটি সেটা চার্লসের সূত্রের মতোই হবে কি, প্রাথমিক যে চাপ হবে ইন্টু 1 + T/273 হবে। তাহলে মিল পাচ্ছ তোমরা, চার্লসের সূত্রে যে অন্তিম আয়তন সেটা ছিল VT = V0 ইন্টু 1 + T/273। গেলুসাকের সূত্রেও ঠিক তাই, যে উষ্ণতা বাড়লে গ্যাসের কী বাড়ে, চাপ বাড়ে। সেই চাপটা কীভাবে বাড়ে তার সমীকরণটা হচ্ছে PT অর্থাৎ অন্তিম চাপ = P0 ইন্টু 1 + T/273। একই রকমভাবে যদি আমি P এর সাথে T এর যদি সম্পর্ক দেখতে চাই তাহলে আমি কি করব, এই সমীকরণটিকে একটু আগিয়ে নিব। সেটা হবে, এটাকে যদি যোগ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে 273 + T/273। এই উষ্ণতাটাকে T দিয়ে আর এটাকে যদি T0 দিয়ে প্রকাশ করি তাহলে হবে PT = P0, এটা হবে হচ্ছে T, এটা হচ্ছে T0, ঠিক আছে। এবার এই টিটাকে যদি নিচে নিয়ে আসি তাহলে হবে PT/T = P0/T0, অর্থাৎ এই দুইটা অনুপাত সমান। এই সমান অনুপাতটাকে আমি ধ্রুবক ধরে নিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে, যে চাপের সঙ্গে উষ্ণতার যে সম্পর্ক সেটা ধ্রুবক। এটা কখন সম্ভব, যখন নাকি চাপ উষ্ণতার সঙ্গে সমানুপাতে থাকবে। ঠিক আগের মতোই যে আয়তন উষ্ণতার সঙ্গে সমানুপাতে ছিল, এখন চাপ উষ্ণতার সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। এই সূত্রটা দিয়েছেন হচ্ছে গেলুসাক। তাহলে গেলুসাকের সূত্রে এটা হচ্ছে গাণিতিক রূপ, এটা গাণিতিক রূপ, এটা হচ্ছে তার সম্পর্ক। আমরা ভি এর নির্ভরশীলতা দেখলাম চাপের উপর, উষ্ণতার উপর। এবার দেখব হচ্ছে ভরের উপরে কিভাবে ভি নির্ভর করে। সো ভরের উপর নির্ভরশীলতা এটা অ্যাভোগাড্রো বিজ্ঞানী দিয়েছিলেন। ধরুন একটি পাত্রের মধ্যে পিস্টন যুক্ত করা আছে এবং তার মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে। এবার আমি কি করলাম, এখানে পাইপ দিয়ে ভেতরে কিছু পরিমাণ গ্যাসকে প্রবেশ করানো হলো। কত পরিমাণ গ্যাসকে প্রবেশ করানো হলো, m ভরের গ্যাসকে প্রবেশ করানো হলো। তাহলে কি হবে, এই যে পিস্টনটা উপরের দিকে উঠে যাবে, কারণ আয়তনটা বৃদ্ধি পাবে। প্রথমে যে আয়তন ছিল সেটা ধরে নিয়ে হচ্ছে V1, এবার অন্তিম যে আয়তন হলো সেটা ধরে নিচ্ছে হচ্ছে V2।
তাহলে প্রথমে যেটা ভর ছিল সেটা হচ্ছে ধরে নাও ক্যাপিটাল এম, এখন যেটা গ্যাসের ভর হবে সেটা হচ্ছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। অতিরিক্ত এম পরিমাণ গ্যাসকে প্রবেশ করানো হচ্ছে, তার জন্য আয়তনের বৃদ্ধি হয়েছে। ঠিক আছে, তাহলে এই যে আয়তনের বৃদ্ধি অর্থাৎ V2 মাইনাস V0 যেটাকে আয়তনের বৃদ্ধি বলছি, সেটা কি পরিমাণ গ্যাসের জন্য হয়েছে? এম পরিমাণ গ্যাসের জন্য হয়েছে। তাহলে এম এর মান যত বাড়বে এই পার্থক্যটা অর্থাৎ অন্তিম এবং প্রাথমিক আয়তনের যে পার্থক্য সেটাও বাড়বে। তাহলে বলা যায় যে গ্যাসের আয়তন সেটা সমানুপাতি হয় গ্যাসের ভরের সঙ্গে। এবার দেখো এই যে ভরটা আছে, এই ভরটা মূলত প্রকাশ করা হয় গ্যাসের পরিমাণ মানে পদার্থের পরিমাণ। তোমরা ক্লাস 9-এ পড়েছো যে একক ভৌতবিজ্ঞানের যে চ্যাপ্টার ছিল সেই চ্যাপ্টারে পদার্থের পরিমাণের একককে বলা হয়েছিল মোল। মোল হচ্ছে এসআই পদার্থের পরিমাণ। তাহলে এখানে এই মোলকে এন দ্বারা প্রকাশ করা হয়, এন। ঠিক আছে, এবার তাহলে জিনিসটা কি দাঁড়ালো যে আয়তন হবে সেটা এনের সাথে সমানুপাতি হবে, মানে যত মোল গ্যাস থাকবে আয়তনটা সেই অনুপাতে পরিবর্তিত হবে। মোল সংখ্যা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পাবে, মোল সংখ্যা হ্রাস পেলে গ্যাসের আয়তন হ্রাস পাবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পের গ্যাসের আয়তনের সঙ্গে গ্যাসের পরিমাণের সম্পর্ক। এবার অ্যাভোগাড্রো প্রকল্পে তোমরা দেখবে একটি সংজ্ঞা দেওয়া আছে, সেটা হচ্ছে মোলার আয়তন। মোলার আয়তন, মোলার আয়তন কাকে বলে? মোলার আয়তন হচ্ছে যে এন ইকুয়াল যদি 1 নিই, অর্থাৎ 1 মোল যদি কোনো গ্যাস নিই, সেটি একটি নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে যদি থাকে তবে একটি নির্দিষ্ট আয়তন দখল করবে। ওই নির্দিষ্ট আয়তনটিকেই বলা হবে মোলার আয়তন। তাহলে মোলার আয়তন বোঝা গেল। মোলার আয়তন জানতে গেলে আমাকে 1 মোল গ্যাস নিতে হবে, তাকে একটি নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট চাপে রাখতে হবে, তাহলে সেটার আয়তনটা নির্দিষ্ট হয়। যে নির্দিষ্ট আয়তন পাওয়া যায় তাকেই বলা হয় মোলার আয়তন, যেহেতু এটা 1 মোল গ্যাসের আয়তন। ঠিক আছে, এবার যেহেতু এই আয়তনটি উষ্ণতা এবং চাপের উপরে নির্ভর করে, এবার যদি আমি সেটাকে এসটিপিতে যদি আমি নেই গ্যাসটিকে, 1 মোল গ্যাস সেটা কোথায় নিলাম? এসটিপিতে। এন ইকুয়াল টু 1 অর্থাৎ 1 মোল গ্যাসকে আমি এসটিপিতে নিয়েছি। এসটিপি বলতে কি বোঝায়? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, এটাকে বোঝায় হচ্ছে এসটিপি। তাহলে এসটিপিতে যদি রাখি তাহলে গ্যাসের আয়তনটা নির্দিষ্ট হবে। এই নির্দিষ্ট পরিমাণ আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা মাথায় রাখবে যে মোলার আয়তন মানেই কিন্তু 22.4 লিটার নয়। মোলার আয়তন তখনই 22.4 লিটার হবে যখন সেটার উষ্ণতা এবং চাপ হবে হচ্ছে এসটিপিতে থাকবে, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। অ্যাভোগাড্রো সূত্র যদি আমরা বলি, অ্যাভোগাড্রো সূত্রে বলা হয়েছে যে একই উষ্ণতা এবং একই চাপে যদি রাখি তাহলে বিভিন্ন 3টি পাত্র নিলাম, 3টি পাত্রের প্রত্যেকটির আয়তন হচ্ছে ভি। তাহলে সূত্রে বলা হয়েছে যে এদের প্রত্যেকটি পাত্রের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। ঠিক আছে, তাহলে একই উষ্ণতা হচ্ছে একই চাপে বিভিন্ন গ্যাসকে, একই আয়তনের বিভিন্ন গ্যাস, তাহলে অ্যাভোগাড্রো সূত্রে বলা হয়েছে একই উষ্ণতা ও একই পরিমাণ চাপে সম আয়তন সকল গ্যাসের সমান সংখ্যক অণু থাকবে। যদি এখানে যদি আমি অক্সিজেন নেই, এখানে যদি নাইট্রোজেন নেই, এখানে যদি হাইড্রোজেন নেই, তাহলে টি উষ্ণতা এবং পি চাপে এই অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন যেহেতু একই আয়তনে রয়েছে অর্থাৎ ভি আয়তনে রয়েছে, যদি অক্সিজেন অণু 100টি হয় তাহলে মনে রাখবে নাইট্রোজেন অণু কিন্তু 100টি হবে, হাইড্রোজেন অণু 100টি হবে। এর কারণটা কি? কারণটা হচ্ছে এই 3টি গ্যাস একই উষ্ণতা একই চাপে আছে এবং একই আয়তনে দখল করে আছে, তাহলে তাদের মধ্যে অণুর সংখ্যা সমান হবে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র। পরবর্তী ভিডিওতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, তবে পরবর্তী নোটিফিকেশন যখনই আমি কোনো কিছু আপলোড করব তোমরা পেয়ে যাবে। আর বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো।